আমার কথা শোনা যাচ্ছে তো? একটু কনফার্ম করুন। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার কথা ছিল, কথা বলার কথা ছিল, সেটা হচ্ছে ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্য। আমরা জেনে গেছি এই নিয়ে কথা বলবো। এ নিয়ে প্রথমেই বলে রাখি, এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে, এই ১ মাস সময়ের মধ্যে এই একটা বড় বিষয়কে আবার সংক্ষিপ্ত সময়ের সঙ্গে, সঙ্গে একটা কয়েক মিনিটের মধ্যে বা ১ ঘন্টার মধ্যে এই গোটা বিষয়টাকে তুলে নিয়ে আসা অসম্ভব। তো সেই কারণেই আমরা এই মুহূর্তে রিভিশন মতো করেই যেতে চাইছি এবং এটুকু বলে দিতে পারি যে রিভিশনের উপর ভিত্তি করে আমরা আমরা কোন, কোন দিকগুলো রিভিশনকে আমরা দেখব, মানে রিভিশন করতে গেলে আমরা কোন, কোন অংশগুলো দেখব, আলোচনা করব, সেগুলো নিয়েই আমরা এখন কথাবার্তাগুলো বলব। তো আমরা দেখব যে ভারতীয় সাহিত্য ও আন্তর্জাতিক সাহিত্যের মধ্যে আমাদের সিলেবাস অনুযায়ী মোট ২০ জনের বিষয় আমাদের পড়তে হবে। এই প্রসঙ্গে যাওয়ার আগে একটি কথা বলে রাখি, আমাদের সিলেবাসটা এখানে ঠিক কি? আমাদের সিলেবাসে লেখা আছে অনুবাদ, অনুষঙ্গ, এই জাতীয় কিছু লেখা আছে। আমি পুরোটা বলতে পারলাম না ঠিক করে। অনুবাদ, অনুষঙ্গ জাতীয় কিছু লেখা আছে। এখানে আমরা মূলত এটা দেখব যে, ধরা যাক যেকোনো একজনের নাম নিয়েই বলছি, কালিদাস বা শূদ্রক বা এদিকে টলস্টয় বা শেক্সপিয়র, যেকোনো একজনের নাম নিয়ে যদি শেক্সপিয়রের কথাই ধরি, শেক্সপিয়র কি লিখেছেন, এখানে তার চেয়ে গুরুত্বপূর্ণ শেক্সপিয়রের প্রভাব বাংলা সাহিত্যে কি পড়েছে। শেক্সপিয়রের জন্ম মৃত্যু যতটা না গুরুত্বপূর্ণ, শেক্সপিয়রকে ধরে বলছি, এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। আমি এলিয়টকে নিয়ে আসি। এলিয়ট তিনি কি লিখেছেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ এলিয়টের প্রভাব বাংলা সাহিত্যে কি পড়েছে। অর্থাৎ আমাদের এটা বুঝে নিতে হবে যে সিলেবাসটা ঠিক কি এবং সিলেবাসে কি আছে তার উপরে ভিত্তি করে প্রশ্নকর্তা কি ধরনের প্রশ্ন করবেন সেটা বুঝে নেওয়া। তো এই মানে এক প্রকার সূচক বার্তা দিয়েই আমরা এগোচ্ছি। ভেতরে ঢোকার আগে এই যে কথাবার্তা মক টেস্ট সংক্রান্ত, অর্থাৎ আমাদের 9, 10 এবং 11, 12 এ আলাদা, আলাদা মক টেস্ট রয়েছে। এই মক টেস্ট তোমরা নিতে পারো এবং সেটা অবশ্যই পেইড মক টেস্ট আছে এখানে। এই জাতীয় কথা বলে আমরা রুটিনে চলে যাচ্ছি। এবার দেখো আমাদের মানে এই যে মক টেস্টের যে রুটিন দেওয়া আছে, এই শিডিউল অনুযায়ী, এই রুটিন অনুযায়ী আমাদের মক টেস্ট গুলো চলছে। আজকে যে মক টেস্ট রয়েছে, সেই মক টেস্ট আজকে নেই, না আজকে আছে, সাহিত্য সঞ্চয়নের আজকে মক টেস্ট রয়েছে। সেই মক টেস্ট পরবর্তী দিনগুলোতে আরো সাহিত্য সম্ভারের মক টেস্ট থাকছে। এই শিডিউল মেনটেন করেই আমাদের মক টেস্ট গুলো চলছে এবং সেটা মানে ফেব্রুয়ারির ১১ তারিখ পর্যন্ত চলবে। তোমরা এই শিডিউল মেনটেন করে মক টেস্ট মার্চের ৩ তারিখ, ১ তারিখ পর্যন্ত চলবে, মানে ১-৩-২০২৪ পর্যন্ত চলবে। আমার একটু ফাইনাল মক টেস্টটা দেখতে ভুল হয়েছিল বলে এটা ভুল বলেছি। তো মার্চের ৩ তারিখ পর্যন্ত চলবে। তোমরা নিতে পারো এবং নিলে উপকৃত হবে বলেই মনে হয়। আমরা এগোই ধীরে, ধীরে মেন জিনিসটাই চলে আসি আমরা। আন্তর্জাতিক সাহিত্য। তো কিসের উপর ভিত্তি করে আমরা কথা বলবো সেটা আমরা বলে দিয়েছি। যে ঠিক বিষয়টা ঠিক কি নেব। দেখো আমি সবগুলো সবাইকে নিয়ে আসবো না। ওই কয়েকজনের কথা আ এখানে বলবো। শেক্সপিয়রের কথাই যদি বলি, শেক্সপিয়রের নাটকগুলোকে কয়েক পর্বে ভাগ করা যায়। ১ম পর্ব, ২য় পর্ব, ৩য় পর্ব, এই জাতীয় বিভাগে ভাগ করা যাচ্ছে। ১ম পর্বের সময়কালটা কি আছে না আছে, দেখো আমি প্রথমেই বলে রাখছি, শেক্সপিয়রের লেখার থেকে শেক্সপিয়রের প্রভাব কি পড়েছে সেটা ইম্পোর্টেন্ট। এবার সেটা করতে গেলে আমাদের লেখার নামগুলো, রচনার নামগুলো একটু দেখে নিতে হবে। যেমন এরকম প্রশ্ন চলে আসবে না বলছি না, আসতেই পারে। ধরা যাক এরকম প্রশ্ন দিয়ে দিল, শেক্সপিয়রের একটা লেখা 'রোমিও অ্যান্ড জুলিয়েট' এটা কি ধরনের নাটক? দিতেই পারে। হয় সম্ভাবনা কম। প্রায় মানে যদি আমি বলি 70% বা 80% ক্ষেত্রে এই ধরনের প্রশ্নের সম্ভাবনা কম। কিন্তু 'রোমিও জুলিয়েট' যেহেতু বিখ্যাত নাটক, দি কমেডি অফ এরর্স, এই জাতীয় জিনিসগুলো যেহেতু বিখ্যাত নাটক, তো এটা কি ধরনের নাটক এবং এটা কার লেখা, এই জাতীয় জিনিস খুব ইম্পোর্টেন্ট আকারে উঠে আসতে পারে। মানে এটা সম্ভাবনার কথা বলছি। যেহেতু মাদ্রাসা সার্ভিস এই নতুন সিলেবাসে পরীক্ষা নেয়নি। আমরা ২০১৬ বা ১৫ ওই সময় যে এসএসসিটা হয়েছিল ১৬ সালের দিকে, সেই এসএসসির কোয়েশ্চেন এর ভিত্তিতে বলছি। কিন্তু সেখানেও ৫৫০ টা প্রশ্ন দেখতে পেয়েছি। সেখানে এই জায়গাটা থেকে খুব কম প্রশ্ন ছিল। এবার ধরে নেওয়া যেতে পারে, এবার যেহেতু ৯০ টা প্রশ্ন হচ্ছে, ১০০ টা ৯০ টা প্রশ্ন হচ্ছে সম্ভবত, হ্যাঁ ৯০ টা প্রশ্ন হচ্ছে। সেক্ষেত্রে এই জায়গা থেকে একটু বেশি প্রশ্ন আসবে, এটা আমরা আশা করতেই পারি। হয়তোবা ৭-৮ টা প্রশ্ন চলে আসতে পারে।
হয়তো বা এটা কিন্তু আমার ধারণার উপরে ভিত্তি করে বলছি। যাক, আমার যেটা প্রসঙ্গে চলে আসি এবার, শেক্সপিয়ারের ১ম পর্বে কি, কি নাটক আছে এটা আমাদের ইম্পোর্টেন্ট নয়। ওটা ইংরেজি সাহিত্য যারা পড়বে তাদের কাজ। আমাদের কথা হচ্ছে এই নাটকটা কার লেখা এবং এটা কি ধরনের নাটক? আমরা রোমিও অ্যান্ড জুলিয়েটের কথা বললাম, আমরা দ্য কমেডি অফ এররস এর কথা বললাম। এটা কমেডি সংক্রান্ত নাটক। আগেরটা ট্র্যাজেডি নাটক। এটা শেক্সপিয়ারের ১ম পর্বের নাটক। আমরা ওই যে বললাম পর্বটা অতটা ইম্পোর্টেন্ট এখানে নয়। এখানে এই দুটো নাটক গুরুত্বপূর্ণ। পরের পর্বের ক্ষেত্রে বলব যে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই কমেডি নাটক এ মিড সামার নাইটস ড্রিম, এটা একটা দ্য মার্চেন্ট অফ ভেনিস ইম্পর্টেন্ট নাটক। অ্যাজ ইউ লাইক ইট এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট নাটক। শেক্সপিয়ার এই জায়গায় এসে সনেট গুচ্ছ লিখছেন, ইম্পর্টেন্ট। তো শেক্সপিয়ারের সনেট খুব বিখ্যাত সনেট এবং তিনি সনেটের জন্মদাতার মধ্যে চলে আসছেন, এই জাতীয় ব্যাপারগুলো আসছে। তো এই প্রসঙ্গের চেয়ে এই যে ৩য় পর্বে কিছু ধরনের নাটক আছে, এগুলো একটা হ্যামলেট, রাজা লিয়ার, হ্যাঁ, অ্যান্টনি ক্লিওপেট্রা, ম্যাকবেথ, 12 নাইট, এগুলো কি ধরনের নাটক? এই পিডিএফটা তোমাদের কাছে চলে যাবে, সেটা দেখে নেবে কি ধরনের নাটক। সেই সঙ্গে সঙ্গে এই নাটকটা রচিত থাকে। এখন শেক্সপিয়ারের কথা হচ্ছে বলে সবগুলো শেক্সপিয়ার আসছে, কিন্তু সমস্ত নাটকগুলো যখন এক জায়গায় পড়ে যাবে তোমাদের ক্ষেত্রে কিন্তু নির্ণয় করা অসুবিধা হয়ে যাবে। যেটা দেখার বিষয় সেটা হচ্ছে ঠিক এইখান থেকে, মানে যেটা বললাম ঠিক সেই জায়গাটা একটু ভালো করে দেখে নেবে। যেটা বললাম কি কি ধরনের নাটক আর নাটকটার রচয়িতার নাম কি, নাটকটা তিনি কে লিখেছেন, কবিতা থাকলে কবিতাটা কে লিখেছেন। মূলত ইম্পর্টেন্ট কয়েকটার নাম বললাম এবং দেখবে হয়তো ঘুরিয়ে ফিরিয়ে সেগুলোই শেক্সপিয়ার থেকে আসছে। ব্যাপারটা হচ্ছে এখানে নয়, ব্যাপারটা মূল যে ব্যাপারটা থাকবে সেটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে। দেখো, প্রথমেই বলে রেখেছি একটা সংক্ষিপ্ত ক্লাসে একটা কয়েক মিনিটের আলোচনাতে একটা গোটা বিষয়কে তুলে নিয়ে আসা অসম্ভব, এক প্রকার অসম্ভব। শুধুমাত্র এখানে ম্যাকবেথের কথাটা লিখেছি, ম্যাকবেথের কথাটা। ম্যাকবেথ নাটকটাকে বাংলায় কে কিভাবে অনুবাদ করছেন, কে কি নামে অনুবাদ করছেন। এবার শুধুমাত্র ম্যাকবেথের কথা যদি বলতে গিয়ে আমরা আরো মানে শেক্সপিয়ারের যত নাটক আছে সবগুলোর ক্ষেত্রে আমাদের যে নোটস থাকবে বা আমাদের যে মক টেস্ট থাকবে, সেগুলোতে তোমরা সবগুলো থেকে তো প্রশ্ন করা সম্ভব নয়, যতটা প্রশ্ন করা সম্ভব আমরা করেছি, ওগুলো দেখতে পারো। তো এবার আমরা যদি ম্যাকবেথের কথা এখানে দেখছো যে কে কোন নামে অনুবাদ করেছে, এটা ইম্পর্টেন্ট জিনিস। এবার মনে হতে পারে যে এতগুলো মনে রাখবো কি করে? দেখো, তোমাকে মনে রাখতেই হবে। একটা চাকরি পাবো, একটু কটু ভাষায় বলতে গেলে অত টাকা বেতনের চাকরি পাবো, মনে তো আমাকে রাখতেই হবে। হ্যাঁ, এইটুকু টপকে গেলেই তো আমরা আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। সুতরাং এটা একটু করতে হবে। মনে রাখার কৌশলটা যদি বলি, তাহলে তুমি বারবার পড়ো, তোমার সামনে জিনিসটা উপস্থাপন করে রেখে পড়ো, দেখবে তোমার মনে থাকবে। তো এই জায়গাটাই আমাদেরকে করতে হবে। গুরুত্বপূর্ণ নাটক যদি বলি, ম্যাকবেথের চেয়েও গুরুত্বপূর্ণ নাটক কমেডি অফ এররস, রোমিও জুলিয়েট, এগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ একটা নাটক। এই নাটকগুলো থেকেই কিন্তু বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে, বিভিন্ন ধরনের প্রশ্ন আসবে। অর্থাৎ কি প্রশ্ন আসবে? এই নাটকটা থেকে কি ধরনের অনুবাদ হয়েছে বা কে কোন অনুবাদ করেছেন। দেখো, শেক্সপিয়ার এমন একজন মানুষ যার প্রভাব বাংলা সাহিত্যের কম বেশি প্রায় প্রত্যেকজনের উপর পড়েছে। কেউ শেক্সপিয়ারকে এড়িয়ে যেতে পারেননি, রবীন্দ্রনাথ পর্যন্ত। রবীন্দ্রনাথের কথা বাদই দিলাম, রবীন্দ্রনাথ হয়তো সবচেয়ে বেশি প্রভাব পড়েছে রবীন্দ্রনাথের উপর, মধুসূদনের উপর। কে নেই এই তালিকায়? প্রত্যেকজনের উপর প্রভাব পড়েছে। এই প্রভাবটাই কিন্তু আমাদের সিলেবাসের মেইন বিষয়। ধরে নাও মার্চেন্ট অফ ভেনিস, মিড সামার নাইট ড্রিম, তো 12 নাইট, জুলিয়াস সিজার, হ্যামলেট, সমস্ত নাটকগুলো, ওথেলো, কিং লিয়ার, দি টেম্পেস্ট, কোন নাটকটার ক্ষেত্রে কোন নাটকটা বলবো মানে সংক্ষিপ্ত পরিসরে বলা সম্ভব নয়। এই একটাই উপায়, এই নাটকটা কোন মানুষ কি নামে অনুবাদ করেছে। দেখো, সাল অতটা ইম্পর্টেন্ট নয়, মানে কে কোন সালে অনুবাদ করেছেন সেটা ইম্পর্টেন্ট নয়, কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে এটাই, খুব গুরুত্ব দিয়ে এটা দেখার যে এই নাটকটা কে কে অনুবাদ করেছে। এবার একটা কথা বলি, ধরে নাও যে আমরা এখান থেকে যদি বলি যে এখান থেকে আমরা দেখাচ্ছি যে এখান থেকে ধীরেন্দ্রনাথ পাল ভ্রমণ নাটকটা অনুবাদ করেছেন, হতেই পারে। এবার আমরা বলছি সালটা ইম্পর্টেন্ট নয়, আচ্ছা বাদ দিলাম। এবার প্রশ্ন এরকম হয়ে যেতে পারে যে নগেন্দ্রনাথ বসু, ধীরেন্দ্রনাথ পাল, গিরিশচন্দ্র ঘোষ, আশুতোষ ঘোষ, এই চারজনের নামের মধ্যে একজন নামটাকে উড়িয়ে দেওয়া হলো। এদের মধ্যে এমন একজনের নাম দিয়ে দিল যে রামকান্ত বিদ্যাবিনোদ, এরকম কিছু নাম দিয়ে দেওয়া হলো। এদের মধ্যে কে ম্যাকবেথ নাটকের অনুবাদ করেননি? ৩টে অপশন দিয়ে দেওয়া হলো, ৪টে অপশন দেওয়া হলো, একটা ভুল দেওয়া হলো, বাকি ৪টে সঠিক দেওয়া হলো, বাকি ৩টে সঠিক দেওয়া হলো। এই কোন নাটকটা মানে কে, এদের মধ্যে কে এই নাটকটার অনুবাদ করেননি? এই জাতীয় প্রশ্ন কিন্তু আসতে পারে।
মানে কমন কিচ্ছু না, এমন কিছু নয়, কিন্তু আবার এর মধ্যে সহজের মধ্যে কঠিন লুকিয়ে থাকবে। এরকম প্রশ্ন আসতে পারে যে ধীরেন্দ্রনাথ পালের যে ম্যাকবেথ নাটকটা অনুবাদ করেছিলেন তার নাম কি, বা ধীরেন্দ্রনাথ পাল কি নামে ম্যাকবেথ নাটকের অনুবাদ করেছিলেন, এই ধরনের প্রশ্ন আসতে পারে। গিরিশচন্দ্র ঘোষ ম্যাকবেথের কি অনুবাদ করেছিলেন, তিনি কি ওই নামেই করেছিলেন, মানে ম্যাকবেথের নামেই করেছিলেন না অন্য নামে করেছিলেন? প্রশ্ন আসার জায়গাটা ঠিক এই রকমের। শেক্সপিয়র থেকে আর কথা না বাড়িয়ে, যেহেতু সংক্ষিপ্ত পরিসরে আমরা বলবো, শেক্সপিয়র থেকে কথা না বাড়িয়ে আমরা এবার টলস্টয়ের কাছে যাই। খেয়াল করে দেখবেন যে প্রত্যেকজনের না একটা করে বিখ্যাত কিছু আছে, মানে বিখ্যাত লেখা আছে। তো টলস্টয়ের ক্ষেত্রেও বিখ্যাত লেখা আছে, যেটার বিভিন্ন সময় বিভিন্ন জন বিভিন্ন ভাবে অনুকরণ করেছে বা অনুবাদ করেছে। অনুকরণ মানে অনুবাদ করেছেন, বা ওর মানে প্রভাব পড়েছে। প্রভাবটা কিরকম পড়েছে? ওয়ার অ্যান্ড পিসের মানে প্রভাবটা পড়েছে ওয়ার অ্যান্ড পিসের। ওয়ার অ্যান্ড পিস কি নিয়ে লেখা? মানে নেপোলিয়নের রাশিয়া আক্রমণ নিয়ে লেখা। তো নেপোলিয়নের রাশিয়া আক্রমণ নিয়ে লেখা একটা বই, যেটা লিও টলস্টয় লিখলেন, লিখতে ৬ বছর সময় লেগে গেল। এগুলো আলাদা গল্প, আলাদা বিষয়, আলাদা ইস্যু, আমরা এসব নিয়ে যাব না, অত কথা বলার সময় এখানে নেই। কিন্তু বিষয় হচ্ছে, আমাদের লিও টলস্টয়ের ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে ওয়ার অ্যান্ড পিস থেকেই যাবতীয় প্রশ্ন আসার সম্ভাবনা থেকে যাচ্ছে। এর সঙ্গে সঙ্গে কি ধরনের প্রশ্ন আসবে, আমি প্রথমেই বলেছি এই সাহিত্যিকদের জন্ম মৃত্যুর সাল মানে ইম্পর্টেন্ট নয় বলছে, কিন্তু দেখে রাখা যেতে পারে, অতটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু 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 গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা টলস্টয় বুঝতে পারছি রাশিয়ান ভাষার সাহিত্যিক। এবার এমন কেউ চলে আসছে বা আসবে যাদের সম্পর্কে আমরা বিন্দু মাত্র জানি না, তাই চেষ্টা করতে হবে এটা কোন ভাষার সাহিত্যিক সেটা একটা ভালোভাবে দেখে রাখতে, ভালোভাবে মনে রাখতে। অর্থাৎ তিনি কোন ভাষায় লিখতেন। এরা কিন্তু প্রত্যেকেই ইংরেজি ভাষায় লিখতেন না। শেক্সপিয়ার ইংরেজিতে লিখতেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, কিন্তু এখান থেকে চলে এলো অন্য ভাষাগুলোর কথা, অন্য ভাষা। অর্থাৎ লিও টলস্টয় লিখছেন রুশ সাহিত্য বা রুশ ভাষায় লিখছেন। চেষ্টা করতে হবে কোন সাহিত্যিক কোন ভাষায় লিখছেন, অর্থাৎ কোন ভাষার সাহিত্যিক তিনি, সেটা কিন্তু ভালো করে জেনে রাখতে হবে। সেই সঙ্গে সঙ্গে প্রথমেই বলে রেখেছি তার গুরুত্বপূর্ণ লেখা কি, এটা আমাদের দেখতে হবে। তো টলস্টয় ছেড়ে দিয়ে আমরা পরেরটাই যাচ্ছি, চেকভ। চেকভের ক্ষেত্রে একটি কথা বলবো যে এদের পুরো নামটা, চেকভের ক্ষেত্রে বলবো যে মানে এদের পুরো নাম, মানে প্রত্যেকের ক্ষেত্রে কোনো না কোনো জিনিস তো গুরুত্বপূর্ণ থেকে যায়। তো চেকভের পুরো নাম কি গুরুত্বপূর্ণ না? প্রত্যেকের নামটাই গুরুত্বপূর্ণ। তাহলে এখনো পর্যন্ত যে কটা জিনিস বলেছি আন্তর্জাতিক সাহিত্য থেকে, সেইগুলো গুরুত্বপূর্ণ। কি কি দেখবো? প্রত্যেকটা সাহিত্যিকের পূর্ণ নাম, প্রত্যেকটা সাহিত্যিকের পুরো নাম আমরা দেখব, পুরো নাম দেখব। দ্বিতীয় ১ নম্বর কথা। ২ নম্বর কথা হচ্ছে আমরা দেখে রাখবো, মানে যেহেতু আমাদের একদম সংক্ষিপ্ত সময়, কি দেখব? তাদের গুরুত্বপূর্ণ রচনা, গুরুত্বপূর্ণ রচনা, এবং যতটুকু পারবো কি ধরনের প্রভাব পড়েছে। এইটুকু সময় যদি কেউ আগে প্রস্তুতি না নেওয়া থাকে, কারোর যদি না নেওয়া থাকে, এইটুকু সময়ের মধ্যে কখনোই ওই সমস্ত কিছু অনুবাদ কি হয়েছে সেটা পড়ে নেওয়া সম্ভব নয়। যদি সম্ভব হয় অনুদিত নাটকগুলোর কে কি অনুবাদ করেছে সেই বিষয়টা আমাদেরকে পড়তে হবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি যেন বললাম, পুরো নামের ক্ষেত্রে, আর ওই বলে দিয়েছি, সবকটাই বলে দিয়েছি গুরুত্বপূর্ণ রচনা। এই কটা বিষয় আমাদেরকে মাথায় রেখে আন্তর্জাতিক সাহিত্যকে পড়তে হবে। কোন ভাষায় লিখেছে, এটা ভুল বলছিলাম। কে কোন ভাষায় লিখছে, কোন ভাষার সাহিত্যিক, এই বিষয়টাই আমাদের, এই ৪ টে বিষয় আন্তর্জাতিক সাহিত্য থেকে মনে রাখতে হবে। শুধু আন্তর্জাতিক সাহিত্য কেন বলি, ভারতীয় সাহিত্য এই ক্যাটাগরিতেই যাবে। আমাদের এই ৪ টে বিষয়ের উপরই আমরা প্রশ্ন দেখতে পাবো। পুরো নাম, কোন ভাষার সাহিত্যিক বা কোন ভাষায় তিনি লিখতেন, তার গুরুত্বপূর্ণ রচনা, এটা মূলত শেক্সপিয়রের ক্ষেত্রে পড়বে বা একদম গুরুত্বপূর্ণ মানে টলস্টয়ের ক্ষেত্রে আসবে, মানে ওয়ার অ্যান্ড পিস। এই জাতীয় বিষয়গুলোকে আমরা সবসময় ক্ষেত্রে মনে রাখবো। মানে মনে রাখবো বলতে আমাদের এটা পড়তে হবে। এই হচ্ছে বিষয়। এর পরের ক্ষেত্রে আমরা পরেরটাই যাচ্ছি। তো মোপসা। মোপসার ক্ষেত্রেও খুব গুরুত্বপূর্ণ বিষয়, মানে তার কোন ভাষায় লিখতেন, তিনি বিখ্যাত গল্পকার, তার বিখ্যাত রচনা কি আছে, এবং বাংলার মোপসা কাকে বলা হতো। তো এগুলো আমরা জানি। বাংলার মোপসা প্রমথ চৌধুরীকে বলা হতো, মানে প্রমথ চৌধুরী, প্রভাত কুমার মুখোপাধ্যায়কে প্রমথ চৌধুরীকে নয়, প্রভাত কুমার মুখোপাধ্যায়কে প্রমথ চৌধুরী বলেছেন। এই ইস্যুগুলোকে আমাদেরকে সামনে নিয়ে আসতে হবে। এই ইস্যুগুলো সবসময় আমাদেরকে বুঝতে হবে এবং পড়তে হবে। বুঝতে হবে মানে এখানে বোঝার সত্যি অর্থে কোনো বিষয় নেই। আমাদের পড়াটাই একমাত্র ইস্যু। হ্যাঁ, এই যে মোপসার ৩০০ ছোট গল্প রয়েছে। তো এগুলোও গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুরুত্বপূর্ণ হচ্ছে মোপসার মানে বাংলা সাহিত্যে কি প্রভাব পড়েছে, এইটা গুরুত্বপূর্ণ। আমাদের যে অনুবাদ অনুষঙ্গের বিষয়টা আছে ঠিক এইখানেই
মানে আমাদের মেন মার ম্যাচটা এর মধ্যেই রয়েছে। তো আমরা এই বিষয়টাকেই আমরা মানে সামনে রেখে পড়াশোনাটা জারি রাখবো। এবার গেটের পুরো কথা কি? গেটে যখন আমরা পড়বো একটা ফাউস্ট বলে গেটের লেখা আছে। এখানে সেটা নেই। ফাউস্ট। তো গেটের ফাউস্ট। ফাউস্ট হচ্ছে গেটের সবচেয়ে বিখ্যাত রচনা। গেটে বলতে গেলেই যেটা বোঝা যায় সেটা হচ্ছে ফাউস্ট। গেটের নাম গেটেকে আমরা চিনবো ফাউস্ট নাম দিয়ে। এবার গেটে কি করলেন না করলেন সত্যি অর্থে কি অতটা আমাদের দরকার হয় না। মানে মানে অ্যাকচুয়ালি গেটের অনেক প্রভাবই পড়েছে। গেটের সবথেকে বেশি অনুবাদ করেছেন অন্নদাশঙ্কর রায়। খেয়াল রাখবে অন্নদাশঙ্কর রায়ের কথা বলছি। আর গেটের যে বিখ্যাত রচনা ফাউস্ট। এটা দুটো ভাগে রয়েছে। একটা হচ্ছে ১৮০০ আমি বাংলায় লিখছি ১৮০৮ আর একটা হচ্ছে ১৮৩২। এই দুটো সালে ফাউস্টের দুটো খণ্ড, এই দুটো খণ্ড দুটো সালে বেরিয়েছিল। এটা আমাদের পড়ার বিষয়। এবার কি গেটে মানে কি শুধু ফাউস্টই পড়বো অন্য কিছু নয়? দেখো এটা এই সংক্ষিপ্ত সময়ে যদি কেউ পড়ো আবার রিপিট করছি কথাটা, উপায় নেই। সত্যিই কোনো উপায় নেই। গেটের পুরো নাম কি? এটা একটা প্রশ্ন হতে পারে এবং ফাউস্ট ছাড়া এখান থেকে মানে আলাদা করে যদি কারোর পড়া না থাকে গেটে যেহেতু মানে একটা আনকোরা নাম খুব বেশি পাওয়া যায় না। বাংলা সাহিত্যে সেইভাবে কোনো প্রভাবই মানে পড়েনি বলা ভুল, পড়েছে কিন্তু কম জন করেছেন। মানে বিখ্যাত লোকেরা করেছেন। বিখ্যাত মানে কি? বিখ্যাত মানে মানে অন্নদাশঙ্কর রায়ের মতো মানুষরা করেছেন। হ্যাঁ? এরা করেছেন। তো এই জিনিসটার প্রভাব সেইভাবে পড়েনি বাংলা সাহিত্যে এবং যেটুকু এসছে সেটা অন্যভাবে। তো অন্নদাশঙ্কর রায় এই ফাউস্টের বিভিন্ন লেখালেখি করেছেন। অন্নদাশঙ্কর রায়ের শ্রেষ্ঠ প্রবন্ধের মধ্যে এই ফাউস্টের কথাটা রয়েছে। তো এই জিনিসগুলো আমাদেরকে একটু দেখতে হবে। ফাউস্ট সম্পর্কে লেখা আছে। গেটের ফাউস্ট। এটা মনে থাকলেই হবে। তো এরপরে আমরা আসবো নেরুদা। নেরুদা বিখ্যাত লোক। নেরুদা কোন ভাষায় লিখতেন? হুম, তার মূল লেখা কি? এই জাতীয় জিনিসগুলো, তার আসল নাম কি? এই বিষয়গুলো প্রত্যেকটা ক্ষেত্রে আসছে। মোদ্দা কথা নেরুদা যেহেতু বিখ্যাত লোক ছিলেন, বিখ্যাত মানে ওই অর্থে বলছি যে বিখ্যাত সবাই এখানে বিখ্যাত। মানে ইনি পুরস্কার পেয়েছেন, বেশ কিছু পুরস্কার পেয়েছেন এবং জেলেও ছিলেন। এই কারণে নেরুদার প্রভাব আর সুভাষ মুখোপাধ্যায়ের দৌলতে বিশেষ করে বামপন্থী কিছু সাহিত্যিকের দৌলতে আমাদের বাংলা সাহিত্যে বেশ ভালোভাবে পড়েছে। বেশ ভালোভাবে পড়েছে। মানে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে যুক্ত মানুষ হওয়ার সুবাদে ৪০ এর দশকের যে সাহিত্য সেই সময়ে মানে নেরুদার প্রভাব মানে এখানে বেশ ভালোভাবে পড়েছে বাংলা সাহিত্যের উপর। সুতরাং এখানে অনেক কিছুই থাকবে। অনেক কিছু থাকবে এখানে। তো এগুলো আমাদের দেখার বিষয় আছে। এরপর আমরা মার্কেজের কাছে যাব। মার্কেজের ক্ষেত্রে ওই একটা কথা বলব, একই রকমভাবে মার্কেজের কি প্রভাব পড়ছে এবং মার্কেজ আমাদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে আমাদের মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। তো এইগুলো মার্কেজকে কে বাংলা সাহিত্যে বেশি অনুবাদ করছেন, কিভাবে অনুবাদ করছেন, মার্কেজের প্রধান মানে শ্রেষ্ঠ উপন্যাস কি? যেমন মার্কেজের শ্রেষ্ঠ উপন্যাস 100 ইয়ার্স অফ সলিটিউড। অর্থাৎ ১০০০ বছর ধরে একাকী রয়েছে এমন কিছু বাংলা দাঁড়াচ্ছে। এই বাংলাটা কে অনুবাদ করছে? এই সমস্ত বিষয়গুলোই আমাদেরকে পড়ার এবং জানার বিষয়। ঠিক এগুলোই। দেখো আন্তর্জাতিক সাহিত্য নিয়ে বেশ কিছুক্ষণ বকবক করলাম। এবার আমরা এই যে দেখে নিয়ে আমরা এবার ভারতীয় সাহিত্যের দিকে ঢুকে যাব। ভারতীয় সাহিত্য। ভারতীয় সাহিত্যের ক্ষেত্রে আগে যেমনি শেক্সপিয়ারের কথা বললাম, মানে আ আ বা আন্তর্জাতিক সাহিত্যের ক্ষেত্রে, ভারতীয় সাহিত্যের ক্ষেত্রেও এরকম একজন শেক্সপিয়ার অবস্থান করছেন। তিনি শেক্সপিয়ার নামে না, তিনি কালিদাস নামে। অর্থাৎ আমি বলতে পারি যে শেক্সপিয়ারের চেয়েও হয়তো বেশি প্রভাব পড়েছে আমাদের মানে ভারতীয় বাংলা সাহিত্যের উপরে, বিশেষ করে রবীন্দ্রনাথের উপরে কালিদাসের। কালিদাসের নাটক কি খুব বেশি আছে? না, কালিদাসের নাটক খুব একটা বেশি নেই। কারণ সেই সময়ে বা সেই যুগে অত সহজে লেখার সহজলভ্যতা ছিল না। কালিদাস যে যুগে লিখছেন, শেক্সপিয়ারের বহু আগে কালিদাস লিখছেন। তো সেই সময়ে মানে যে লেখার যে সরঞ্জাম তার এত ফেসিলিটি, এত এভেইলেবিলিটি ছিল না। সুতরাং তাদের মধ্যে একটু মানে লেখা কম থাকবেই। আর তাদের মধ্যে ভাবনার ব্যাপার থাকবে। ওই যে উপমার ব্যবহার, কালিদাসের উপমার ব্যবহার। এই যে মানে যদি বলি মেঘদূত নিয়ে রবীন্দ্রনাথ সবচেয়ে বেশি কাজ করেছেন এবং মেঘদূত সমর সেন অন্যভাবে লিখছেন। এবং এই যে দুজনের যে ব্যবধান, কালিদাসের মেঘদূত রবীন্দ্রনাথ কিভাবে নিলেন এবং সমর সেন কিভাবে নিলেন। হ্যাঁ, দুজন সম্পূর্ণ ব্যতিক্রমী। আমি বলে রাখছি সমর সেনেরও মেঘদূত নামে কবিতা আছে, রবীন্দ্রনাথেরও রয়েছে। তো রবীন্দ্রনাথ দেখালেন যে রোমান্টিসিজমের দিক থেকে, সমর সেন দেখালেন সম্পূর্ণ অন্যভাবে। এবার আমাদের যেহেতু আমাদের সিলেবাসটা একটু অন্য ধরনের অনুবাদ অনুষঙ্গ, এই যে অনুবাদ কি অনুবাদ হচ্ছে, এই যে সমর সেনের কথা বললাম, সমর সেন কিন্তু অনুবাদ করেননি, তিনি অনুষঙ্গে নিয়ে আসলেন। সেই জন্য সমর সেনেরটাও ইম্পর্টেন্ট, সমর সেনের মেঘদূতও ইম্পর্টেন্ট আমাদের জন্য। কারণ তিনি মেঘদূত যে শুধু রোমান্টিকতারই প্রতীক নন, তিনি মেঘ করলে যে কোনো মানুষের মধ্যে ভয়ের সঞ্চারও হতে পারে, সমর সেন সেটা দেখাননি। এটা যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেখাচ্ছেন যে বজ্রে যে জনা মরে, ওইসব ব্যাপার-স্যাপার দেখাচ্ছেন। তো এগুলোও কিন্তু আমাদের
অনুষঙ্গে চলে আসছে। এগুলোও কিন্তু আমাদের পড়ার বিষয় আছে। আবারও বলছি, এখানে সব প্রশ্নের আমাদের মক টেস্টে দেওয়া সম্ভব নয়। তবে যতটুকু আছে তোমরা যদি একটু ওই মক টেস্টটা দেওয়ার চেষ্টা করো, দেখবে উপকারই পাবে। কারণ প্রশ্ন তো আমরাই করেছি, সুতরাং এটা পাবে। আমরা এগোই এবার মেঘদূত ছেড়ে বা কালিদাস ছেড়ে। এবার কালিদাসের কি আছে, মহাকাব্য, কুমার সম্ভব, রঘুবংশম, নাটক কি রয়েছে এবং গীতিকাব্য, ঋতুসংহার, মেঘদূত, এগুলো একটু দেখে রাখবেন। অভিজ্ঞান শকুন্তলম সম্পর্কে আমরা কম বেশি প্রায় প্রত্যেকেই জানি এবং ক্লাস 9 এর টেক্সট যারা পড়ছি, যে যে নাটকটা রয়েছে কি যেন ওটা, ধীবর বৃত্তান্ত, সেটা অভিজ্ঞান শকুন্তলমেরই ছোট একটু পার্ট। মেঘদূতের অনুবাদ অনুষঙ্গটা এখানে রাখছি। এখানে শুধুমাত্র রবীন্দ্রনাথ আর মধুসূদনের কথা রয়েছেন, আমি সমর্থনের কথাটা বললাম। এরকম অজস্র অসংখ্য অনুবাদ রয়েছে, যেমন শেক্সপিয়রকে নিয়ে হয়েছে ঠিক তেমনি কালিদাসকে নিয়ে হয়েছে। তাই আর কথা বাড়াচ্ছি না, সময় কম। তো এবার আমরা সূর্যকের ক্ষেত্রে আসি। সূর্যকের মূলত দুটি রচনা আমরা পাই। লেখার অপতুলতার কথা বললাম, মানে যেহেতু কম সময় লেখা হচ্ছে। সূর্যকের ক্ষেত্রে ইম্পর্টেন্ট হচ্ছে মৃচ্ছকটিক নাটকটা। সূর্যকের মৃচ্ছকটিক, এটা যারা সংস্কৃত সাবসি বা পাস সাবজেক্টে পড়ে এসছে তারা দেখতে পাবে মৃচ্ছকটিক নাটক সম্পর্কে বেশ ভালো রকম জানো। তো এই মৃচ্ছকটিকের অনুবাদ মধুসূদনের হাত ধরে আসছে বা কোনোভাবে প্রভাব পড়ছে যতীন্দ্রনাথ ঠাকুরের হাত ধরে আসছে মৃচ্ছকটিক। আবার রামনারায়ণ তর্করত্নে কুলিনকুল সর্বস্ব নাটকেও এই প্রভাব পাচ্ছে। একটু বানানটা একটু ভুল আছে, মৃচ্ছকটিক নাটক। তো এই যে ব্যাপারগুলো, এটাই আমাদের শূদ্রক তুলনায় কম পড়তে হচ্ছে, সহজ আছে। কারণ শূদ্রকে খুব বেশি তথ্য মানে মানে প্রভাব পড়েনি, তাই তথ্য অপরদলতা তৈরি হবে। যেহেতু কালিদাসের প্রভাব পড়েছে তাই কালিদাসকে নিয়ে বেশি লেখালেখি হয়েছে, বেশি কাজ হয়েছে। শূদ্রকের কম লেখা, শূদ্রকের প্রভাব কম পড়েছে। আর সরাসরি বলতে গেলে শূদ্রক কম লিখেছেন তাই কম প্রভাব পড়েছে, একদম সরাসরি এটা। সেই সঙ্গে কোন ভাষায় লিখছেন, প্রত্যেকটা সাহিত্যিক কোন ভাষার সাহিত্যিক, সেটা কিন্তু খুব 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 ইম্পর্টেন্ট একটা বিষয়। কবি, কবিরের ক্ষেত্রে বলতে পারি 100 পোয়েমস অফ কবির, এটাই বিখ্যাত একটি জিনিস এবং এর অনুবাদ কারা করছেন এই যে ব্যাপারগুলো এখানে লেখা থাকছে, তোমরা একটু দেখে রাখবে। ব্যাস, এটাই ইস্যু হলো। এর পরেরটা যদি বলি, মানে এই হিন্দি ভাষা সাহিত্যিক ছিলেন। হিন্দি ভাষা ছাড়াও যে আঞ্চলিক যে ভাষাগুলো সেগুলোতে তিনি লেখালেখি করছেন। তো এবার পরেরটা বলি, উর্দু কবি ইকবাল। মানে দেখো, ইকবালের আগে এটা আমরা মূলত উর্দু কবি বসিয়ে দিই। হ্যাঁ, তো এবার ইকবাল কোন ভাষায় লিখতেন, তিনি কোথাকার কবি, তার কি ধরনের প্রভাবগুলো পড়েছে, এখানে মূলত এখানে সব জিনিস দেখানো সম্ভব নয় বলে এখানে রাখা হয়নি। শুধু কাব্যগ্রন্থের নামগুলো এখানে রাখা হয়েছে ইকবালের ক্ষেত্রে। তো এই যে সমস্ত জিনিস পড়ার বিষয় আছে আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের উল্লেখ করে দিয়েছি। তো এরপরে ভানুভক্ত, এরকম ভানুভক্তের ক্ষেত্রে মূলত নেপালি ভাষায় লিখতেন এবং নেপালি কবি। হ্যাঁ, এবং রচিত গ্রন্থগুলি বা রামায়ণ, আরো যে সমস্তগুলো আছে, যে প্রশ্নোত্তরী, বধূ শিক্ষা, রামগীত, ভক্তিমাল, এগুলো ভানুভক্তের প্রভাব খুব একটা বেশি পড়েনি। নেপালি ভাষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন নেপালি ভাষার আদি কবি হিসেবে তাকে সম্মানিত করা হচ্ছে। নেপালি ভাষার আদি কবি। ভানুভক্তের ক্ষেত্রে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে তিনি কোন ভাষায় লিখতেন। প্রত্যেকের ক্ষেত্রে তো একটা ইম্পর্টেন্ট ইস্যু থাকে। তো সেই ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে এই ভানুভক্তের ক্ষেত্রে নেপালি ভাষায় তিনি লিখতেন। অমৃতা প্রীতম, এটা দেখবে বিভিন্ন সময় প্রশ্ন আসছে, ইদানিং বিভিন্ন অন্যান্য পরীক্ষাতেও দেখতে পাচ্ছি ইনি কোন ভাষায় লিখতেন। আমাদের সবসময় ভারতীয় সাহিত্যিকরা যে 10 জন আছেন তারা কে কোন ভাষায় লিখতেন সেটা কিন্তু বেশি করে একটু গুরুত্ব দিয়ে পড়ুন। আমি আবারও বলছি, এখানে জন্মসাল অতটা ইম্পর্টেন্ট নয়। এখানে যেহেতু বলে দেওয়া হচ্ছে অনুবাদ অনুষঙ্গ, সেহেতু জন্মসালের পরিবর্তে বাকি যে সমস্ত জিনিসগুলো পড়ে থাকছে, মানে প্রকৃত নাম বা পুরো নাম, পিতৃদত্ত নাম যদি থাকে, যেগুলো বলেছি আর কি ইতিমধ্যে, সেই জিনিসটা একটু ভালো করে গুরুত্ব দেবে। কোন ভাষায় তিনি লিখতেন, এটা কিন্তু মানে যিনি প্রশ্নকর্তা তিনি ভেবেই নেন এরা জানে না কিছু। সুতরাং এবং সত্যিই হয়তো আমরা জানি না, তাই তিনি ভাবতে পারেন। তো এই কি জানি না, মানে এই জিনিসটা ইস্যু হবে এই ভাষার উপরে। মানে একদম পাতি প্রশ্ন বলা চলে, একদম সাধারণ প্রশ্ন দিয়ে দেওয়া হলো যে কোন ভাষার সাহিত্যিক। এটা কিন্তু বেশ জোর দিচ্ছে, হয়তো তুমি সামনে আজকের কথাটা তোমাদের মনে পড়বে, আমি সিওর হয়েই বলছি মনে পড়বে, যেদিন ৩ তারিখ মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা রয়েছে সেদিন মনে পড়বে। আচ্ছা, মুসলিম সাহিত্যের ক্লাস তো হয়েছেই। তোমাদের একটু সাজেশন আকারে বলতে পারি, মুসলিম সাহিত্যটা একটু ভালো করে গুরুত্ব দিয়ে পড়ো এবং আগের দিন যে ক্লাসটা হয়েছে আরেকবার দেখে নিতে পারো। তো আমরা এবার পরেরটায় যাচ্ছি। প্রেমচন্দ। বাংলা সাহিত্যে শেক্সপিয়রের, কালিদাসের পর যদি কোনো প্রভাব পড়ে থাকে সেটা হচ্ছে প্রেমচন্দের। অর্থাৎ এবার প্রেমচন্দের সবচেয়ে বিখ্যাত লেখা গোদান। প্রেমচন্দের সবচেয়ে বিখ্যাত লেখা গোদান। তো এই যে গোদানটা রয়েছে, গোদান 1936 সালে প্রকাশিত হয়েছে। এই গোদানকে কেন্দ্র করে বাংলা সাহিত্যে প্রেমচাঁদ তার একেবারে চিরস্থায়ী আসন করে নিলেন এবং দেখা যাচ্ছে কি যে এই গোদানের প্রভাব বাংলা সাহিত্যে বেশ জোরালোভাবে পড়ছে এবং ইনি মানে প্রেমচন্দ হিন্দি এবং উর্দু সাহিত্যের কালোজয়ী কথা সাহিত্যিক। মানে কালোজয়ী কেন বলা হচ্ছে, আমরা জানি এগুলো যুগকে জয় করতে পেরেছে তাই কালোজয়ী, তো এটা নিয়ে করা পারছে। কিন্তু এই দুটি ভাষায় লিখতেন, হিন্দি এবং উর্দু।
এই ইস্যুগুলো কিন্তু মনে রাখার কথা আছে। আর এনার গুরুত্বপূর্ণ গল্পগ্রন্থ কি বা নাটক কি আছে একটু একটু দেখে রাখলে। কারণ বললাম যে এটা একটু মার্কিং করার ব্যাপার আছে। কারণ এটা বেশি এনার প্রভাব বেশি পড়েছে। যার প্রভাব বাংলা সাহিত্যে বেশি পড়ছে তাকে একটু বেশি করে পড়ে রাখতে হবে। এই হলো ইস্যু। এরপরে তোমাদের সিলেবাসে ছিল আমাদের এখানে পিপিটিতে রাখিনি আমরা বিজয় টেন্ডুলকার। বিজয় টেন্ডুলকার কোন ভাষার সাহিত্যিক? তিনি মূলত মারাঠি ভাষার সাহিত্যিক। ইনি কি জন্য বিখ্যাত? নাট্যকার ছিলেন। তো মারাঠি নাট্যকার। এরপরে আরেকটি ছিল গোপীনাথ মহান্তি। কোন ভাষার সাহিত্যিক? উড়িয়া ভাষার সাহিত্যিক। এবার এনাদের লেখা কি? মানে এটা তোমাদের একটু পড়ার বিষয় আছে। এরপরে শেষে ছিল যেটা আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে সেটা হচ্ছে আয়াপ্পা পানিক্কর। তোমরা শিক্ষা সার্কাস নামক একটা গল্প বোধহয় 11-12 এর সিলেবাসে রয়েছে। আমার ঠিক খেয়াল নেই। দেখ এই সিলেবাসে পড়ছো শিক্ষা সার্কাস। তো এই সমস্ত জিনিসগুলোই তোমাদেরকে পড়ার জন্য বলবো। এটাই কথাবার্তা। খুব সংক্ষেপে আমি হয়তো ২০-২৫ মিনিট নিলাম। কিন্তু আমি তোমাদের এই জায়গাটাই মূলত দেখাতে চাইলাম যে কোনগুলো পড়ার বিষয় আছে এবং তোমরা এর জন্য কি, কি করতে পারো এবং কোন জিনিসগুলো দেখতে পারো। আর সবচেয়ে শেষ কথা হচ্ছে নিজের প্রস্তুতি যাচাই করে নেওয়ার জন্য তোমাদের যেটা করতে হবে এই মক টেস্ট। কারণ মক টেস্ট ছাড়া তোমার প্রস্তুতি কি আছে? কারণ জমে থাকা আ বুদ্ধি তো মানে এতদিন পর্যন্ত হয়তো আমরা অন্য কোনো কাজে ব্যস্ত ছিলাম বা অন্য কিছু করছিলাম। হ্যাঁ, তো সেইভাবে আমরা প্রস্তুতির মধ্যে না থাকার জন্য হয়তোবা, হয়তোবা ওই জায়গাটা আমরা অ্যাচিভ করতে পারছি না যেটা আগে পারতাম। অর্থাৎ প্র্যাকটিস তোমাকে পারফেক্ট করতে পারে। সেইজন্য প্র্যাকটিসের কথা যদি বলি, প্র্যাকটিস যেহেতু পারফেক্ট করবে তাই যত পারো মক টেস্ট দাও। যতটা পারো মক টেস্টের দিকে এগোও। মক টেস্টই পারবে তোমাকে পারফেক্ট জায়গায় পৌঁছতে। এমন কোন জিনিস হতেই পারে যে তুমি পরীক্ষার মানে বইতে পড়োনি। বই তোমার কাছে নেই, মেটেরিয়াল হয়তো নেই। সত্যিই নাই থাকতে পারে। তো এমন কিছু হতে পারে যে যে মক টেস্টটা দিচ্ছ সেখান থেকে ২-৪ টে প্রশ্ন আমি বলছি না সব প্রশ্ন পাবে। এটা আমি এই দাবিটা আমরা করব না। পরে একটা প্রশ্নও পেতে পারো। তোমার সফলতার দিকে এক ধাপ হয়তো আমরা এগিয়ে দিতে পারি। তো সেই কারণেই বলব যার যেমন আছে এই জায়গাটা করতে পারো। আরেকটি কথা বলতে পারি। দেখো এত কথা বলার পরে আমরা আমাদের অপারগতার কথা তোমাদের জানাচ্ছি। আমরা সত্যিকারের এখানে পেড ছাড়া আমরা করতে পারব না। এটা বিজ্ঞাপনই বলতে পারো বা আ বা প্রচার বলতে পারো, যা খুশি তুমি বলতে পারো। কিন্তু দেখো মানে আমাদেরও কিছু বাধ্যবাধকতা থাকে। আমরা কয়েকজন মিলে এটা করছি তাহলে এইসব ব্যাপারের দিকে যাচ্ছি না। তো একটু চেষ্টা করবে মানে যদি তোমার মনে হয় আমরা ফোর্স করছি না। যদি তোমার মনে হয় তুমি মক টেস্ট দিতে পারো, তোমার প্রস্তুতি যাচাই হবে। আর কিচ্ছু হবে না। আলাদা, আলাদা মক টেস্ট রয়েছে 9, 10, 11, 12 এর জন্য। তুমি তোমার খুশি মতো নিতে পারো এবং এই গ্রুপে তো এই জিনিসটা তো তোমরা দেখতেই পাচ্ছ। এই অনুযায়ী প্রত্যেকটা মক টেস্ট এখনো পর্যন্ত চলেছে। যারা নিয়েছে তারা উপকার পাচ্ছে কিনা ওদের সঙ্গে যোগাযোগ করতে পারো। যদি যোগাযোগের মাধ্যম থাকে করতে পারো। বেশ কয়েকজন নিয়েছে, তুমিও নিতে পারো। আজকে ৩১ তারিখ সাহিত্যের সঞ্চয়নের যে অংশটা রয়েছে অর্থাৎ ক্লাস 10 এর সাহিত্য সঞ্চয়নটা রয়েছে তোমরা এটা দেখতে পারো। এখনো পর্যন্ত ২৫ থেকে ৩১ পর্যন্ত যে শিডিউল দেওয়া হয়েছে আমরা সেই শিডিউল মেইনটেইন করতে পেরেছি। আগামী দিনেও পারবো। ১ তারিখ পর্যন্ত একই রকম ভাবে আমরা এই শিডিউল মেইনটেইন করব এবং শেষে তুমি দেখবে অন্তত ৬টা মক টেস্ট ফাইনাল মক টেস্ট আকারে রাখা হয়েছে যেখানে ৭ টা মানে অন্তত তুমি ৯০ টা প্রশ্নের জন্য ৬টা পরীক্ষা দিতে পারছো ৯০ টা প্রশ্নের উপর ভিত্তি করে। এই জিনিসটা তুমি ভাববে তারপর যদি তোমার মনে হয় তুমি নিতে পারো। সেটা সম্পূর্ণ তোমার উপর নির্ভর করছে। এবার আজকে এখানে শেষ করছি। শুভরাত্রি। প্রত্যেকে ভালো থেকো। আর দেখা হবে আবার পরের ক্লাসে। চলো শুভরাত্রি। আর হ্যাঁ, তার আগে কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারো। স্যার বলছিলাম যে এর এই সালগুলো কি মনে রাখা প্রয়োজন উপন্যাসের গল্পর? মানে আমি যেগুলো বললাম আজকে এই আন্তর্জাতিক ভারতীয় সাহিত্যের তো অনেকগুলো সাল দেওয়া আছে, সেই সালগুলো বলছিলাম। না সালগুলো দেখো অতটা ইম্পর্টেন্ট নয়। সাল এখানে ইম্পর্টেন্ট নয়। মানে দেখো মনে রাখতে পারলে কি না ভালো হয়। কিন্তু সাল এখানে ইম্পর্টেন্ট নয়। একদমই নয়। এই যে সালগুলোর কথা বলছি এটা ইম্পর্টেন্ট নয়। কিন্তু জন্ম সালটা সাহিত্যের ইতিহাস থেকে ইম্পর্টেন্ট। ওকে স্যার, ওকে। মানে আমাদের যে মেন পার্ট ওই যে মানে আধুনিক সাহিত্য দেখো প্রাচীন যুগ থেকে প্রাচীন মধ্য থেকে সাল ইম্পর্টেন্ট নয় কিন্তু আধুনিক সাহিত্য থেকে অর্থাৎ যেখান থেকে আমরা ফোর্ট উইলিয়াম কলেজকে ধরে পাচ্ছি আর কি সমস্ত কিছু যদি আমাদের সিলেবাসে নেই সেটা আলাদা ব্যাপার। ওই জায়গা থেকে ১৮০০ সালের পর থেকে অর্থাৎ ইংরেজ আগমনের পর থেকে সাল তারিখ নিয়ে উচ্চবাচ্য হয়েছিল এবং ওই সময় থেকে সাল ইম্পর্টেন্ট। তারপর আগে তাছাড়া আমাদের সিলেবাসের অন্য অংশ থেকে সাল ইম্পর্টেন্ট হয়। হ্যাঁ, এবার যদি বলি যে টেক্সটের থেকে তাহলে সেক্ষেত্রে একটু পড়ে রেখো। মানে যে কটা আমাদের টেক্সচুয়াল যে সাহিত্যিক গুলো রয়েছে শুধু সেগুলো সাল মানে জন্ম সালটা একটু জেনে রেখো। কিন্তু টেক্সচুয়াল যেহেতু সেখান থেকে লেখকের জন্ম সালের চেয়ে টেক্সট ভিত্তিক প্রশ্নগুলোই বেশি হবে। তো এই মাইন্ড সেটআপ নিয়ে তুমি পড়তে যাও। মানে কোন জায়গা থেকে কি ধরনের প্রশ্ন হবে এই আঁচগুলো তোমাকে করতে হবে।
এটাই স্যার বলো। স্যার আমি বলছিলাম যে এই যে যেটা আপার লেভেলটা হয়েছে পরীক্ষা, ওটা তো বাইরে থেকে মানে প্রথম থেকে প্রশ্ন দিয়েছে, অত গভীর থেকে খুব একটা প্রশ্ন হয়নি, তো আমাদের কি গভীর থেকে হবে না ওপর থেকে হতে পারে? হ্যাঁ, ওটা তো 8 লেভেল ছিল, এটা 9 লেভেলে হয়তো একটু গভীরে যেতে পারে, একটু। তার মানে এই নয় যে প্রচুর গভীরে যাবে, গভীরে গেলে যাবে কোথায়, মানে এর মধ্যেই তো ঘোরাঘুরি করতে হবে তাকে, সিলেবাস। ওকে, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ হ্যালো হ্যাঁ, আর কেউ কিছু বলছো? স্যার, বলছি ইংরেজি সাহিত্যে যে লেখকগুলো আছে সেগুলো তো সবারই পুরো নাম তো খুঁজে পাওয়া সম্ভব নয় স্যার। হ্যাঁ আছে, সবারই পুরো নাম পাওয়া যায়। একটু একটু সার্চ করো, পেয়ে যাবে, পুরো নাম পাবে প্রত্যেকের। আচ্ছা ওইটুকু নাম নয়, আমাদের পদবি থাকে, ওদের নয়, পদবি সেইভাবে থাকে না, কিন্তু নামটা তো হ্যাঁ দেখো। হ্যাঁ 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 স্যার, তো সবার তো পুরো নাম এবার কিছু কিছু পাওয়া যাবে, এবার কিছু কিছু তো পাওয়া যাবে না, পাবে, সেগুলো পুরো নাম পাবে, পাবে। আচ্ছা পুরো নাম পাবে। একটু খোঁজ খবর করো, মানে আমি জায়গাগুলো তোমাকে দেখাতে চাইলাম, আমি জানি না, তবে তুমি যদি এই জায়গা থেকে মানে আমি যেগুলো বললাম সেগুলো ফলো করো, তাহলে তুমি দেখবে পরীক্ষার সময় যে কটা প্রশ্ন থাকবে তুমি কমন পাবে। মানে এই মানে কোশ্চেনের প্যাটার্ন গুলো আমি তোমাকে ধরাতে চাইলাম। আর কারো কোনো প্রশ্ন? হ্যাঁ স্যার, বলছি আজকের ক্লাসটার কি পিডিএফ কি দিয়ে দেওয়া হবে? হ্যাঁ হ্যাঁ, পিডিএফ দিয়ে দেওয়া হবে, অবশ্যই দিয়ে দেওয়া হবে। থ্যাংক, ধন্যবাদ। তাহলে এখানে শেষ করছি তাহলে। কেউ কিছু বলবে? বলো। স্যার বলছি, হ্যাঁ স্যার বলো বলো। স্যার বলছিলাম, শুনতে পাচ্ছেন স্যার? হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, বলো। বলছি স্যার যে কে কি নামে মানে ওই ভারতীয় সাহিত্য মানে আন্তর্জাতিক সাহিত্যের যে ঔপন্যাসিক বা লেখকরা আছেন ওনারা কে কি নামে অনুবাদ করেছেন, মানে সেই অনুবাদের সালগুলো মানে কি নামে অনুবাদ না, করেছেন বা কত সাল, ওই সালগুলো কি করতে পারে? না না, অনুবাদের সাল পড়ার সম্ভাবনা প্রায় নেই। দেখো, বিখ্যাত যদি অনুবাদ হয়ে যায়, সেটা বিখ্যাত মানে সেইভাবে বিখ্যাত অনুবাদ নেই। হ্যাঁ নেই। হ্যাঁ, এবার দেখো ওয়ার অ্যান্ড পিসের যে সাল, সেটা কিন্তু সম্ভাবনা আছে, মানে সমর ও শান্তি নামে অনুদিত হয়েছিল, এই সালটা ইম্পর্টেন্ট। কিন্তু এত সাল, আচ্ছা সত্যি যিনি প্রশ্ন করছেন তিনি পারতেন। হ্যাঁ, এবার দেখো দেওয়া হয় না সাল। আমরা মূলত আমরা যারা এসএসসি দিতে আসি তাদের ক্ষেত্রে সমস্যা কি হয়, আমরা মনে করি সাল পারবো না। তুমি খেয়াল করে দেখবে গোটা প্রশ্নে 90টা প্রশ্নে কতগুলো সাল আছে, খুব বেশি হলে 3 থেকে 4টে। তাও কোন সালগুলো দেয় জানো? সবচেয়ে গুরুত্বপূর্ণ ধরে নাও, আমি বিষয় বহির্ভূত হয়ে কথা বলছি, সালগুলো এটা দেবে যে রক্তকরবী কবে প্রকাশিত হয়েছিল, যদি রবীন্দ্রনাথ থেকে সাল দেয় তুমি দেখবে। এবার রক্তকরবী নাটকটা তুমি ক্লাসে মানে বিএ ক্লাসে বা এমএ ক্লাসে তুমি পড়ে এসছো, কোনো না কোনো ভাবে রক্তকরবীর সঙ্গে তুমি টাচ আছো, থাকতেই হবে তোমাকে, এই সালগুলো দেবে। মানে আধুনিক যুগ থেকে বেশি সাল আসার সম্ভাবনা। সাল আধুনিক যুগেই দেবে, প্রাচীন মধ্য দিয়ে সাল দেবে না। তার কারণ আমরা আগে জন্মতিথিতে বিশ্বাস করতাম, এটা সম্পূর্ণ বিষয় বহির্ভূত কথা বলছি, আমরা জন্মতিথিতে বিশ্বাস করতাম, আমরা জন্মদিনে বিশ্বাস করতাম না। যেমন ধরে নাও, শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করা হয়, চৈতন্যদেবের জন্মতিথি পালন করা হয়, চৈতন্যদেবের জন্মতিথি পালন করা হয়। তুমি দেখবে খেয়াল করে, জন্মাষ্টমী বা দোল পূর্ণিমা তিথি পালন করা হয়, ওটা পার্টিকুলার একদিনেই পড়ে না। 25শে ডিসেম্বর যেটা দিন, সেটা পড়ে না আমাদের, কারণ আমরা ভারতীয়রা একটা নির্দিষ্ট দিনে বিশ্বাস করতাম এবং আমরা সাল তারিখ নিয়ে অত মাথা ঘামাতাম না। ইংরেজিটা আসার পরে আমরা ডেট অফ বার্থ টাইম পর্যন্ত নিয়ে বিশ্বাসী হয়ে গেলাম। তার আগে পর্যন্ত দেখবে আমরা যারা আমাদের অগ্রজ যারা রয়েছেন, তাদের আমরা ডেট অফ বার্থ বেশিরভাগ ক্ষেত্রে জানি না, আধার কার্ডে একটা ধরে বেঁধে বসিয়ে দিয়েছে, আমরা জানি না, রাখার প্রয়োজন বোধ করতাম না। এবং এবার বলতে পারে তারা তো জন্মেছে ইংরেজি আসার পরে, কিন্তু দেখো ধীরে ধীরে তো আমাদের দেশে সবসময় পরে আসে, যেটা আগে হয় বা বড় জগতে, পরে তো আমাদের একেবারে গ্রাম স্তরে পৌঁছয়। এই জিনিসটা হচ্ছে আমরা যেটা মূল বিষয় হচ্ছে আমরা সাল তারিখ নিয়ে গুরুত্ব দিতাম না, ইংরেজিরা আসার পরে আমরা সাল তারিখ নিয়ে গুরুত্ব দিতে শুরু করলাম। তাই তোমার সাল তারিখ নিয়ে যা প্রশ্ন দেখতে পাবে সেটা টোটালি 1800 সালের পরে। এবার আরেকটি এখানে প্রসঙ্গ বলে রাখি, চর্যাপদের সাল কি গুরুত্বপূর্ণ নয়? চর্যাপদের সাল বলবে চর্যাপদ তাহলে আগে লেখা হয়েছে, লেখার কথা হচ্ছে না, প্রকাশ কালের কথা হচ্ছে। চর্যা যেহেতু 1907-এ আবিষ্কার হচ্ছে, 16তে প্রকাশ হচ্ছে, সেহেতু চর্যা সাল, এবং তোমার ওটা টপিকের মধ্যে ঢুকে গেল। আশা করি তুমি বুঝতে পারলে যে আমি কোন সালের কথা বলছি এবং কিভাবে বলছি। প্রত্যেকে এই জায়গাটা ক্লিয়ার করতে পারলে যে গুরুত্বপূর্ণ সাল ছাড়া সাল নিয়ে ভয় পেও না, সাল দেবে না। একদম দিলে সেই সালটাই দেবে যেটা একদম মানে একদম মান্যমান, একেবারে বাংলা সাহিত্যের মোচড়ই ঘুরিয়ে দিল বা সাহিত্যের বড়সড় দিক পরিবর্তন ঘটিয়েছে, এই ধরনের সাল দেবে। আর এই যে আজকে যে টপিক নিয়ে কথা বললাম, এর সাল ধরে নিতে পারো, আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
নাম কিন্তু গুরুত্বপূর্ণ। আর ওই ওয়ার অ্যান্ড পিসের সাল বা এমন কোন গেটের ফাউস্টের সাল, এগুলো ইম্পর্টেন্ট। একদম যেটা বাংলা সাহিত্যে অনুবাদ হয়ে বেশ ওটা একটা বেশ গুরুত্বপূর্ণ। মানে যেমন ধরো একটা উপন্যাস লিখতে 6 বছর লেগেছে, 2000 পৃষ্ঠার মতো উপন্যাস, আমি ওয়ার অ্যান্ড পিসের কথা বলছি, যেই পৃথিবীর প্রায় 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 সবকটা ভাষাতেই ওয়ার অ্যান্ড পিস অনুদিত হয়েছে, বাংলাতেও তো তার ব্যতিক্রম। তাহলে বাংলাতে যখন এলো নিশ্চয়ই কিছু আছে, মানে আছে বলেই বাংলাতে এলো, তাহলে এটা নিশ্চয়ই বাংলা সাহিত্যে কোনো প্রভাব ফেলছে এবং এটা গুরুত্বপূর্ণ। বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস, কমেডি অফ এরার্স, তো এগুলো ইম্পর্টেন্ট জিনিস, এটাই তোমাদেরকে বলবো, আর কিছু না। স্যার ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। বলো। বলছিলাম সবচাইতে বেশি প্রশ্ন আসতে পারে টেক্সট থেকে না আধুনিক যুগ মধ্যযুগ সব এই সব থেকে? টেক্সট থেকে। টেক্সট। ওকে স্যার, অসংখ্য ধন্যবাদ। ওখানে টেক্সট রয়েছে, ওখানে ছাড়া যাবে কোথায়? ধরে নিতেই পারো 35 থেকে 40টা প্রশ্ন ওখান থেকেই আসবে। আমার এটা কিন্তু আমার সম্পূর্ণ আমার অনুমান। ওকে স্যার। আচ্ছা, ব্যাকরণ তো টেক্সট থেকে হবে? ব্যাকরণ টেক্সচুয়াল, অবশ্যই ব্যাকরণ টেক্সচুয়াল। সন্ধি দেওয়া হলেও ওই টেক্সটের মধ্যে কোনো না কোনো দেওয়ার প্রবণতা থাকবে। এবার কি পুরোটা কি হবে, দেখা গেল দুটো সন্ধি দিয়েছে, একটা টেক্সচুয়াল দিয়েছে, একটা টেক্সটের বাইরে, যেটা বামনদেব চক্রবর্তীর বই থেকে দেওয়া হলো। ওকে স্যার। আর কারো কোনো কথা, কারো কোনো প্রশ্ন? তাহলে আমি বেরিয়ে যাচ্ছি। প্রত্যেককে শুভরাত্রি।